আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি উচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তার সম্পর্কে কিছু কথা বলবো। ওনার সম্পর্কে না, ওনার কিছু কর্মকাণ্ড সম্পর্কে। এই ভদ্রলোক সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, ওনার নাম হলো মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন। তিনি গতকালকে সরকারের 3 জন সচিব, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, এই 4 জনের নামে একটা আইনি নোটিশ পাঠিয়েছেন এবং সেই নোটিশে উনি যে কথাটা বলেছেন সেটা হলো যে এই যে আমরা যে নাটক সিনেমা দেখি, এই নাটক সিনেমায় অতিরিক্ত প্রেম ভালোবাসা এইগুলো যে থাকে, এইগুলো থাকার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে এবং সেটা অবিলম্বে কার্যকর করতে হবে। আপনারা যে নাটক সিনেমা করবেন, সেই নাটক সিনেমায় যেন প্রেম ভালোবাসা অতিরিক্ত না থাকে, সেখানে যেন এগুলো থাকলে পরে সমাজের ক্ষতি হবে এবং এটা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি আপনারা বন্ধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন উনি, এই মর্মে উনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। উনি আসলে সেখানে কি বলেছেন সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। আমার মন্তব্য একটু কমই হবে, কারণ মন্তব্য আপনারাই করে নেবেন, আপনারা শুনবেন, সেটা আপনারাই বুঝবেন যে কী মন্তব্য করা যেতে পারে। তিনি বলেছেন যে দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে কেবল প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কন্টেন্টের ব্যাপক আধিক্য দেখা যাচ্ছে। এ ধরনের কন্টেন্টের ক্রমাগত সম্প্রচারের ফলে একটি চরম সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যার কারণে যুব সমাজ ও শিক্ষার্থীরা তাদের পড়াশোনা এবং ক্যারিয়ারের প্রতি মারাত্মকভাবে অমনোযোগী হয়ে পড়েছে। এসব নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে অত্যন্ত স্বাভাবিক এবং মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে, যা সমাজের ঐতিহ্যবাহী নৈতিক কাঠামোকে চরমভাবে ধ্বংস করছে। শেষ না, আরও আছে। তিনি বলেছেন যে মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুব সমাজ এবং সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারিবারিক মূল্যবোধ বজায় রাখা সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে এখন চূড়ান্ত প্রশাসনিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। ওনার আমি কয়েকটা লাইন পড়লাম, আরও 2-1টা লাইন পড়তে পারি। উনি কিছু আইনের বিষয় দেখিয়েছেন। উনি বলেছেন যে সংবিধানের 39 অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও সেখানে শালীনতা বা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ প্রযোজ্য হবে, এটা উনি বলেছেন। কথাটা একদম ভুল বলেননি, কিন্তু আমাদের যে সংবিধানে যে বাক স্বাধীনতা আছে সেখানে এই বিষয়গুলো বলা হয়েছে। আমি বরং বাক স্বাধীনতার বিষয়ক যে ওই যে অধ্যাদেশটা আছে, ওই অনুচ্ছেদটা আপনাদের একটু বরং পড়েই শোনাই। সেখানে এই 39 নম্বর বলা হয়েছে, ধারায় বলা হয়েছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হইল। এটা হলো আমাদের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তারপরে আবার বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হইল। আসলে যদি আপনি ঠান্ডা মাথায় ভাবেন, কোনো স্বাধীনতাই নাই আপনার, নাই। কারণ এই প্রত্যেকটার মাধ্যমে আপনাকে কিন্তু আটকে দেওয়া যাবে। আপনি একটা কাজ করলেন, এই কাজটা কারো কাছে মনে হলো শালীনতা বিরোধী। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন একটা নারী, উনি সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হলেন। এখন কারো কারো কাছে এটা কিন্তু শালীনতা বিরোধী মনে হতে পারে, এটা তো ভাই শালীনতার মধ্যে পড়লো না।
অতএব আপনার এটা স্বাধীনতা নাই। যেমনটি এই আইনজীবী ভদ্রলোক উনি করেছেন, উনি বলার চেষ্টা করছেন যে এই যে সিনেমাতে যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, এটা দেখে আমাদের ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা শিখতেছে। এটা মানে আপনারা তো ভাবেন, সিনেমার দেখা শুরু করছে কবে আমাদের দেশের লোকজন? আজকাল থেকে 100 বছর আগে কি বাংলাদেশের লোক সিনেমা দেখতো? অথবা 150 বছর আগে? তখন কি প্রেম ছিল না? তখন কি ভালোবাসার ঘটনা ঘটতো না? প্রেম ভালোবাসা সিনেমা দেখে হয় না। প্রেম ভালোবাসা একটা মানবিক বৈশিষ্ট্য, একটা মানবিক অনুভূতির নাম। এটা মানুষের প্রতি, নারী পুরুষের প্রতি আকর্ষণ থাকবেই। এমনি এমনি কি বিয়ে হবে? একজনকে ভালো লাগতে হবে না, এবং সে ভালো লাগে কি অন্যায়? ইসলামে এটাকে অন্যায় বলছে? আপনি নিজে জানেন না কীভাবে ঘটনাটা ঘটছে। আপনি একটা কথা ভাবেন, আমি অত মানে অন্য অন্য উদাহরণ দিচ্ছি না, আমি আমাদের একদম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটাই দিই। আপনি ভাবুন তো, উনি যখন প্রথম বিবাহ করেন, ওনার প্রথম যে বিয়ে হয় কার সঙ্গে হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হয় না? তো উনি ওনার কর্মচারী ছিলেন, মানে হযরত খাদিজার কর্মচারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তো বিয়ের প্রস্তাবটা দিয়েছেন, বিয়ের প্রস্তাবটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, হযরত খাদিজা দিয়েছেন। কেন দিয়েছেন? ওনার তো আরও অনেক কর্মচারী ছিল। তো ওনাকে ওনার ভালো লেগেছিল বলেই তো দিয়েছিলেন। হয়তো ওনার কর্মকাণ্ড, ওনার কথাবার্তা, ওনার সততা, বিভিন্ন কিছু দেখে ওনার ভালো লেগেছিল, তারপরে উনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এই যে ফিলিংসটা ওনার প্রতি, এই যে তার প্রেম ভাব, এটা প্রেম ভাব না। এখন এইটাকে উনি কি সিনেমা দেখে শিখছিলেন? ভাই, উনি তো সিনেমা দেখে শিখেন নাই। তো শালীনতার মধ্যে আমাদের মুভির অথবা নাটকের যে দৃশ্যগুলো, সেটা থাকছে কি না, এটা তো দেখার জন্য তো আমাদের একটা সেন্সর বডি আছে। আজকাল সারা দুনিয়ায় এই সেন্সর বোর্ডের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে লোকে বিরোধিতা করে, বলে যে যারা সেন্সর বোর্ডে থাকেন তারা যে কাজটা করবেন, তারা তো তাদের রুচি, তাদের বুদ্ধিমত্তা, তাদের জ্ঞান, তাদের শিক্ষা দ্বারা প্রভাবিত করবেন। তো ওই যে 5-10 জন লোক থাকেন, এই 5-10 জন লোককে বলে দিতে পারেন যে শিল্পে কি চলবে কি চলবে না? শিল্পই, কোনো বিধিনিষেধের মাধ্যমে আপনি শিল্প তৈরি করতে পারবেন না। এটা দুনিয়ার কেউ পারে নাই। এবং যারা পেরেছে, যেটা নাকি বিধিনিষেধের মধ্যে কিছু করতে হয়েছে, সেটা তখন আর শিল্প থাকে নাই। আপনি ভাবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। ধরেন একটা মুভিতে দেখানো হলো যে প্রেমিক প্রেমিকার খোঁপায় একটা ফুল গুঁজে দিল, যাচ্ছিল, ওখানে বাগানে ফুল ছিল, একটা ফুল ওখান থেকে ভেঙে তার মাথায় গুঁজে দিল। এখন ধরুন তো, ওই সেন্সর বোর্ডে যদি ওই যে স্যার জগদীশ চন্দ্র রায় থাকতেন, যিনি নাকি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে, বলেছিলেন না? আর উনি যদি বলেন যে এই যে ফুলটা গুঁজে দিল, এটা গাছটা তো উনি একটা ডাল ভেঙে দিল, তো গাছের ফুল ডাল এটা কি? এটা প্রাণ আছে, তো একটা প্রাণ আছে, তাকে তো ভেঙে আপনি দিয়ে দিলেন না, এটা তো অন্যায়, এটা দেওয়া যাবে না ভাই, দিতে পারবেন না। আবার ধরুন কোনো একটা মুভিতে দেখানো হলো যে একজন লোক একটা মানে মুরগির রান খায়, মুভি দেখেছি কয়েকদিন আগে না আটকে, মুরগির রান খাচ্ছে। এখন সেখানে যদি মনে করেন এই যে প্রাণীদের নিয়ে যারা আন্দোলন করে, তাদের একজন লোক থাকেন, বলবেন যে এটা খাওয়া যাবে না, মুরগির একটা প্রাণীকে হত্যা করে সেটা তুমি খাওয়ানো দেখাচ্ছ। তো এরকম তো হতেই পারে, কিন্তু কোশ্চেনটা হলো, যিনি শিল্পী, যিনি কিছু একটা সৃষ্টি করবেন, তাকে আপনি যদি কোনো বিধিনিষেধের মধ্যে ফেলে দেন যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না, তাহলে কিন্তু সেই শিল্পটা আর হবে না। এটা পৃথিবীর কোথাও হয়নি। ভাবুন তো আপনি, আমাদের বিখ্যাত এক শিল্পী আছে এস.এম. সুলতান, ওনার যে বিভিন্ন ছবি টবি আপনারা দেখবেন যে বিশাল পেশিওয়ালা সমস্ত পুরুষরা কাজ করছে। এখন যদি আপনি বলেন যে এত বড় বড় পেশি, এটা কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব? অতএব এটা তো অবাস্তব। এটা তুমি একটা মানুষকে এরকমভাবে আঁকতে পারবে না, তুমি মানুষকে বিকৃত করে আঁকছো, এটা আঁকতে পারবে না। তাহলে সুলতানের জন্ম হতো, তাহলে আপনার সুলতানকে চিনতেন, আমরা চিনতাম। অথবা ধরেন জয়নুল আবেদিন, উনি যে দুর্ভিক্ষের ছবি এঁকেছেন, কঙ্কালসার ছবি, তাই না?
এখন যদি বলে যে না তুমি এরকম আঁকতে পারবে না, এটা আঁকলে পরে সরকারের বদনাম হবে, তাহলে উনি এটা আঁকতে পারতেন? পারতেন না তো। কাজে শিল্পীকে আপনি আটকাতে পারবেন না। সে টিভি শিল্পী হোক, সে সিনেমার শিল্পী হোক, সে নাটকের শিল্পী হোক, সে চিত্রশিল্পী হোক, শিল্পী তার যে ক্রিয়েটিভিটি সেটা স্বাধীন, সেটাকে তার মতো থাকতে দিতে হবে। এই যে আপনি বলছিলেন যে এখানে প্রেম ভালোবাসা দেখে কেউ পরকীয়া করে, ধর্ষণ করে, আচ্ছা ভাবুন তো, এই যে কয়েকদিন আগের ঘটনা বলি আপনাকে। ওই যে এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক ধর্ষিত হয়ে একটা 11 বছরের শিশু বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, এটা নিয়ে হইচই হলো। সেই শিক্ষক ফেসবুকে এসে কি ইমোশনাল বক্তব্য, এটা আমি করিনি এবং আপনারা বিচারের আগেই বিচার করে ফেলছেন। আমি নিজেই কনভিন্স হয়ে গেছিলাম ওই বক্তব্যটা দেখে। পরে ডিএনএ টেস্টে কী প্রমাণ হলো যে ওই ভদ্রলোকই ওই শিশুর পিতা। তাহলে এখন আপনি কি বলবেন? ওই হুজুর উনি কি নাটক সিনেমা দেখে 11 বছরের একটা শিশুকে ধর্ষণ করেছিল? উনি তো নাটক সিনেমা দেখেনি না। মাদ্রাসার হুজুর নাটক সিনেমা দেখে নাকি? দেখে না তো। তাহলে তার মাথার মধ্যে ঢুকলো কীভাবে? এটা কি সিনেমার প্রভাবে ঢুকছে বলেন? এখন হয়তো বলতে পারেন হুজুররা যে না, এটা ডিএনএ টেস্ট করে প্রমাণ পাইছে, কিন্তু ডিএনএ টেস্ট আমরা মানি না, বলতে পারেন। কিন্তু কারণ ডিএনএ টেস্টের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই, অতএব ডিএনএ টেস্ট আমি মানবো না বলেন। অথবা ধরেন এই যে এত বড় একজন হুজুর আমাদের মামুনুল হক সাহেব, ওই যে 501 নাম্বার রুমে নিয়ে ধরা খেলেন, এই গান ওই গান কত রকম গান গাইলেন। এরপরে উনি সিনেমা নাটক দেখে নাকি? উনি কি সিনেমা নাটক প্রেম মানে পরকীয়া এগুলি দেখেন না তো। তাহলে ওনাকে কে প্রভাবিত করলো? কয়েকদিন পরে পরে দেখি মাদ্রাসা ছোটো ছোটো শিশুরা বলৎকারের শিকার হচ্ছে, দেখছি না আমরা? কি দেখে হয় ভাই? কাজেই যে দুষ্ট, যে খারাপ, যে দুষ্টামি করে এবং যে সমস্ত অন্যায় কাজ করে, তাকে প্রভাবিত করার জন্য নাটক সিনেমার দরকার হয় না। সে বাই নেচার ওরকম, অথবা সে যে শিক্ষায় থাকে, যে নাটক সিনেমার বাইরের যে শিক্ষা তাকে প্রভাবিত করে, সে শিক্ষার মধ্যে ঝামেলা আছে। এই যে আজকালকার দিনে যে মানে অনেক আমরা দেখি তো, আজকালকার জেনজিদের এক হিরো আছে, এই শরীফ ওসমান হাদি। ওনার মুখে, যিনি মারা গেছেন, শহীদ হয়েছেন বলে বলা হচ্ছে, তো ওনার যে মুখের ভাষা, তো এই ভাষা কি নাটক সিনেমা দেখে আসছে বলেন? মোদ্দা কথা হলো যে মানুষের ক্রিয়েটিভিটি তার ক্রিয়েটিভিটি, এইটাকে আপনি নিয়ন্ত্রণ করা যাবে না। এটাকে রাষ্ট্র কখনো নিয়ন্ত্রণ করলে সেখানে কিছু ক্রিয়েটিভিটি থাকবে না। রাষ্ট্র, আপনি যদি কোনো মুভি এরকম থাকে, আপনি যদি এটাকে অপ্রয়োজনীয় মনে করেন, ভালো মনে না করেন, আপনি তার বিপরীতে আরেকটা মুভি বানান না। আপনাকে না করেছে, বানান, ভালো একটা মুভি বানান যেটা নাকি এগুলিকে পোট্রে করে না, মানুষ সেটা দেখবে। যার যেটা ইচ্ছা সে সেটা দেখবে। তারপরে সে কি করছে, সে যদি অন্যায় করে, সে যদি ধর্ষণ করে, সে যদি কাউকে যদি উত্ত্যক্ত করে, তাকে প্রতিরোধের জন্য তো দেশে আইন আছে, সে আইন দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু আপনি সিনেমা করতে দেবেন না, নোটিশ পাঠাবেন, সেই নোটিশ না মানলে মামলা করার ভয় দেখাবেন। আপনার আমি মনে হয় কিছু মনে করবেন না মামুন সাহেব, একটু ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে। আমার আতঙ্কের জায়গাটা কোথা সে এটা বলি। আমার আতঙ্কের জায়গা হলো, এ ধরনের লোক কিন্তু সোসাইটিতে আগেও ছিল, নতুন না এটা। আমরা এই ধরনের লোক আগেও ছিল, আমি জানতাম, আমরা দেখছি, বহু দেখছি। তাদেরকে আমরা একভাবে অভিহিত করতাম যে এটাই ধরনের লোক, যাক সেই শব্দটা উচ্চারণ করি না। কিন্তু তারা বাড়তে বাড়তে এখানে এসে নিয়ে প্রশাসনকে উকিল নোটিশ দেওয়ার সাহসটা পেত না, মামলা করার হুমকি দেওয়ার সাহসটা পেত না। এই সাহসটা কিন্তু আমাদের বর্তমান পরিবেশ, বর্তমান যে শাসন ক্ষমতা, বর্তমান যে সোসাইটি, এরা ওই সাহসটা তাদেরকে দিচ্ছে। সমাজটাকে আমরা পিছাতে এমন এক জায়গায় নিয়ে গেছি, এরা এখন সাহস পাচ্ছে এই ধরনের কথা বলার। সমাজ অগ্রসর হয়, সারা দুনিয়াতেই সমাজ অগ্রসর হয়। আমরা পেছন থেকে সমাজকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা কোনো ভালো কাজ না। যদি কোনো মুভিতে, কোনো সিনেমায়, কোনো নাটকে এই ধরনের আপত্তিকর দৃশ্য থাকে,
সেটা দর্শকরা করবে, রিজেক্ট করবে। দর্শকের রিজেক্ট করাই হলো সবচেয়ে বড় জিনিস। আইন করে সেটাকে বন্ধ করার কোনো দরকার নাই। পৃথিবীর কোথাও এটা কোনো ভালো হিসেবে প্রমাণিত হয় নাই। পৃথিবীতে বহু মুভিকে বহু সময় সরকার অথবা প্রশাসন তারা নানাভাবে ব্যান করেছে, কিন্তু সেই সব ব্যান্ডই যে ভালো ব্যান করা ছিল, সব নিষিদ্ধ যে ভালো কারণে হয়েছিল, সেটা কিন্তু পরবর্তী সময়ে প্রমাণিত হয়নি। অনেক সময় দেখা গেছে একটা স্বার্থান্বেষী গ্রুপ সমাজে প্রভাব বিস্তার করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় প্রভাব বিস্তার করার জন্য এই সমস্ত গাইড জুড়ে কাজগুলি করেছে। সবচেয়ে বড় নিষিদ্ধকরণ হলো যখন তার দর্শক, যখন তার শ্রোতা, যখন সাধারণ মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষের যে শক্তি, সাধারণ মানুষের যে প্রত্যাখ্যান করার যে শক্তি অথবা গ্রহণ করার যে আগ্রহ, তাকে আমরা সম্মান জানাই। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।